আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মোদির আমলে বেড়েছে ভারতের গরুর মাংস রপ্তানি। পথকুকুরকে খাবার খাওয়ানোয় বাংলাদেশি বলে গালাগাল। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী হলেন পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ। যুক্তরাষ্ট্র পাকিস্তান ঘনিষ্ঠতা বাড়ছে, ভারতের প্রতি সতর্ক বার্তা। রাশিয়া ইউক্রেন বাফার জোনে থাকবে বাংলাদেশি সেনা। ভেনেজুয়েলার সামরিক ড্রোন কারখানা ইরানিদের দখলে। পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী। দর্শক, শুনছিলেন খবরগুলোর শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নিজ দেশে গরুর মাংস রাখার অপরাধে নির্বিচারে মানুষ পিটিয়ে খুন করা হলেও গরুর মাংস রপ্তানিতে অসাধারণ সাফল্য দেখিয়েছে বিজেপি শাসিত ভারত। কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সময় ভারতের বিভিন্ন স্থানে মুসলিম নাগরিকদের গরুর মাংস খাওয়া এবং পরিবহনের অভিযোগে প্রায় হেনস্থা, এমনকি হত্যার শিকার হতে হয়। তবে মোদি ক্ষমতায় আসার পর ভারতের গরু ও মহিষের মাংস রপ্তানি বেড়েছে প্রায় 16%। বর্তমানে প্রতি বছর ভারত এ খাত থেকে আয় করছে প্রায় 430 কোটি মার্কিন ডলার। প্রতি বছর দেশটি প্রায় 15,30,000 টন মাংস রপ্তানি করে। এর ফলে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাংস রপ্তানিকারক হিসেবে জায়গা করে নিয়েছে। তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল, আর ভারতের পরে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ভারতের গরু জবাইয়ের জন্য রাজ্য পর্যায়ে বিধিনিষেধ থাকলেও অভিন্ন কোনো জাতীয় আইন নেই। ফলে ব্যবসায়ীরা তুলনামূলক শিথিল আইন থাকা রাজ্যে গরু পাচার করে গোস্ত রপ্তানি করে থাকেন। অর্থনৈতিক লাভের কারণে হিন্দু ব্যবসায়ীরাও ব্যাপক হারে এই খাতে প্রবেশ করেছেন। ভারতের শীর্ষ 6 রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে 4টির মালিক হিন্দু উদ্যোক্তা। এর মধ্যে রয়েছে সতীশ ও অতুল সবরওয়ালের আল কাবির এক্সপোর্টস, সুনীল কাপুরের অ্যারাবিয়ান এক্সপোর্টস, মাদান অ্যাবটের MKR ফ্রোজেন ফুড এক্সপোর্টস ও AS বিন্দ্রার PML ইন্ডাস্ট্রিজ। ভারতের সব রপ্তানিকৃত মাংসে হালাল সনদ দেয়া হলেও বিজেপি সরকার দেশের অভ্যন্তরীণ বাজারে হালাল সার্টিফিকেশন নিষিদ্ধ করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে লক্ষ্য রেখে হালাল মান বজায় রাখা হলেও দেশের ভেতরে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে। পথকুকুরকে খাবার খাওয়ানো নিয়ে 2 ব্যক্তির তর্কের জেরে বাংলাদেশি বলে গালাগাল করার অভিযোগ পাওয়া গেছে ভারতের পশ্চিমবঙ্গে। জানা যায়, শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের আনন্দপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা অরূপ দাশগুপ্ত অভিযোগ করেন, এক যুবক বাংলাদেশি বলে অশ্লীল গালাগালি করেন। এ ঘটনায় তিনি থানায় জিডি করেছেন। অরূপ দাশগুপ্ত জানান, করোনার সময় থেকে নিয়মিত 4টি কুকুরকে খাবার দেন তিনি। শুক্রবার রাত 10:30 থেকে 11টার মধ্যে যখন ওদের খাবার দেয়া হচ্ছিল, তখন ওরা অন্য একটি কুকুর দেখে ঘেউ ঘেউ করে দৌড়ে যায়। তখন ওই কুকুরের সঙ্গে থাকা যুবক রেগে গিয়ে তাকে বাংলাদেশি বলে গালি দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার সম্প্রতি তার মন্ত্রিসভায় রদবদল করেছেন। এতে বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনকারী শাবানা মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। প্রথম মুসলিম নারী হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেলেন। নিজের এক্স পোস্টে শাবানা লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব হলো তার নাগরিকদের নিরাপত্তা। দায়িত্ব পালনকালে প্রতিদিন তিনি সেই উদ্দেশ্যেই নিবেদিত থাকবেন। 1980 সালে বার্মিংহামে জন্মগ্রহণকারী শাবানা অক্সফোর্ডের লিঙ্কন কলেজে আইন অধ্যয়ন করেন এবং রাজনীতিতে প্রবেশের আগে ব্যারিস্টার হিসেবে অনুশীলন করেন। তিনি 1924 সালের জুলাই মাসে বার্মিংহাম লেডিউডের সংসদ সদস্য নির্বাচিত হন। বিচারমন্ত্রী এবং লর্ড চ্যান্সেলর থাকাকালীন তিনি কারাগারের ভিড় কমাতে সংস্কার বাস্তবায়ন করেন, যার মধ্যে ছিল আগাম মুক্তির কর্মসূচি। ভারতের ঔদ্ধত্যের কারণে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা বাড়ছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট। সাবেক এই জেনারেল বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নয়াদিল্লির জন্য উদ্বেগজনক। সম্প্রতি পিয়ার্স মর্গান আনসেন্সার্ড অনুষ্ঠানে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। মার্কিন এই জেনারেল জানান, যুক্তরাষ্ট্র এখন পাকিস্তানের আরও ঘনিষ্ঠ হয়ে উঠছে। ফিল্ড মার্শাল মুনিরের এখন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এমন একটা সুসম্পর্ক তৈরি হয়েছে যা নিয়ে ভারতকে ভাবতে হবে। মূলত পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সময় তিনি 2 দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছেন বলে ট্রাম্প বারবার দাবি করার পরে মোদি ও ট্রাম্পের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। যদিও এর আগে মোদি দাবি করেছিলেন ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক এখন খুবই ইতিবাচক।
যুদ্ধবন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি হলে দুই দেশের মধ্যে একটি বাফার জোন তৈরি করা হতে পারে। জানা যায় এই বাফার জোন বা নিরস্ত্রীকরণ অঞ্চল পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া সম্ভাব্য এই পদক্ষেপ বাস্তবায়নে মোতায়েন করা হতে পারে বাংলাদেশি সেনা। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানায় এই বাফার জোন হবে একটি বড় পরিসরে নিরস্ত্রীকরণ এলাকা যার সীমানা এখনও নির্ধারণ করা হয়নি, তবে এটি হবে ইউক্রেনের অভ্যন্তরে। পরিকল্পনা অনুযায়ী ন্যাটোর আওতামুক্ত এই অঞ্চলটিতে এক বা একাধিক দেশের সেনা মোতায়েন করা হতে পারে। সৌদি আরব বা এমনকি বাংলাদেশের সেনাও মোতায়েন করা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়, তবে ইউক্রেনের অভ্যন্তরে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা যে কোনো পরিকল্পনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্মত হতে হবে। এতে ন্যাটোর সম্পৃক্ততা বা এমনকি এর পরামর্শ পুতিন গ্রহণ করবেন না। তাই পরিকল্পনাকারীরা ন্যাটো বাহিনী এড়ানোর চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার একটি গুরুত্বপূর্ণ সামরিক ড্রোন কারখানা নিয়ন্ত্রণ করছে ইরান। বর্তমানে অনুমতি ছাড়া স্থানীয় কর্মীদেরও কারখানায় প্রবেশ করতে দিচ্ছে না ইরানি তত্ত্বাবধায়করা। ফলে সেখানে ঠিক কি চলছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা যায় 2006 সালে তেহরানের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করার পর ভেনেজুয়েলায় এই ড্রোন কর্মসূচি শুরু হয়। ইরানি সংস্থা কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অ্যাসেম্বলি কিট সরবরাহ করে। ইরানে প্রশিক্ষিত ভেনেজুয়েলার প্রকৌশলীরা এবং ইরানি দলগুলো পরবর্তীতে মারাকাইয়ের এল লিবার্তাদো বিমান ঘাঁটিতে কাজে যোগ দেয়। এই কর্মসূচি তখন থেকে ইরানি সিস্টেমের আদলে তৈরি গোয়েন্দা, সশস্ত্র এবং কামিকাজে ড্রোন তৈরি করছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইরানের সঙ্গে সামরিক অনেক প্রকল্প বেসামরিক উদ্যোগের ছদ্মবেশে চলছে। সাইকেল বা ট্রাক্টর কারখানার নামে যুদ্ধ ড্রোন তৈরি করা হচ্ছে। মূলত সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ এমন অস্ত্র খুঁজছিলেন যা মার্কিন সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে, আর তার জন্যই তারা ইরানের দ্বারস্থ হয়। নিজ দল বাঁচাতে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তথা এলডিপি যেন বিভক্ত না হয় সে কারণেই তার এই সিদ্ধান্ত। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে রোববার এ তথ্য জানিয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে ইশিবা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া পদত্যাগের গুজব অস্বীকার করেছিলেন। জুলাই মাসে এলডিপি নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয়ের পর এমন জল্পনা তৈরি হয়েছিল। তখন ইশিবা বলেছিলেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা শুল্ক চুক্তি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে চান। গত বছর দায়িত্ব নেয়ার পর থেকে ইশিবার নেতৃত্বের জোট একের পর এক নির্বাচনে পরাজিত হয়েছে এবং উভয় সংসদেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অক্টোবরে ভয়াবহ নির্বাচনী পরাজয়ের ফলে তারা শক্তিশালী নিম্নকক্ষেও সংখ্যালঘুতে পরিণত হয়। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আবার একই সময় একই চ্যানেলে আপনাদের সামনে আরেকটি আয়োজন নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।